পশ্চিমবঙ্গের 3 হেভিওয়েট সাংসদের আকস্মিক ইস্তফা কি তবে বাগী নেতাদেরই রাজনৈতিক ফাঁদে ফেলল? নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 পাতার আইনি ব্রহ্মাস্ত্র পেশ। দলবদলের জল্পনা উস্কে দিয়ে রাজ্যসভায় প্রত্যাবর্তনের যে ছক পদ্ম শিবির কষেছিল তা এখন গভীর অনিশ্চয়তায়। একদিকে বিজেপির টিকিটের অভাবনীয় ধোঁয়াশা, অন্যদিকে নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড়িয়ে মমতার আইনি চাল। চাপে পড়ে বিদ্রোহী গোষ্ঠী এখন না ঘরের না ঘাটের। দলত্যাগ বিরোধী আইন আর হুইপের জুজু এড়িয়ে কিভাবে মিলবে দিল্লির টিকিট, নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো নতুন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সামনে এনে নতুন তাস খেলে চাল উল্টে দেবে বিজেপি? বাংলার এই হাই ভোল্টেজ রাজনৈতিক দাবার মোক্ষম চালটি কার হবে সেটাই জানতে উৎসুক এখন বঙ্গবাসী। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায়, আমি শতরূপা। বাংলার ক্ষমতার অলিন্দে নতুন টানা পড়েন 3 সাংসদের ইস্তফা ও তাদের দলবদলের জল্পনা এবং নির্বাচন কমিশনের দোরগোড়ায় মমতার ব্রহ্মাস্ত্র, সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে দলবদল এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তন কোনো নতুন ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের 3 হেভিওয়েট রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ বারুইকের আকস্মিক ইস্তফা এবং তাকে কেন্দ্র করে দিল্লির ক্ষমতার অলিন্দে যে জটিল অঙ্ক তৈরি হয়েছে তা বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় এনে দিয়েছে। এই ইস্তফার পরপরই দেশ জুড়ে জল্পনা তৈরি হয় যে এই 3 প্রাক্তন সাংসদ হয়তো পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন এবং ভারতীয় জনতা পার্টি আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে তাদের পুনরায় মনোনীত করতে পারে। কিন্তু বাস্তব রাজনীতির স্ক্রিপ্ট যতটা সহজ মনে হয়েছিল, আদতে তা তার চেয়ে ঢের বেশি জটিল এবং বহুমুখী। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই 3 সাংসদের ইস্তফা ছিল সুপরিকল্পিত রাজনৈতিক চাল, যার উদ্দেশ্য তৃণমূল শিবিরকে ধাক্কা দিয়ে বিজেপির হাত ধরে রাজ্যসভায় প্রত্যাবর্তন করা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা লক্ষ্য করছেন যে এই দলত্যাগী নেতাদের প্রত্যাশা এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের বাস্তব রণকৌশলের মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত এই 3 নেতার কাউকে রাজ্যসভার টিকিট দেওয়ার বিষয়ে কোনো সবুজ সংকেত বা আনুষ্ঠানিক গ্যারান্টি দেয়নি। ফলে যে নেতারা ভেবেছিলেন ইস্তফা দিয়ে নতুন ইনিংস শুরু করবেন, তারা এখন এক গভীর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। একদিকে তারা তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন, অন্যদিকে বিজেপির টিকিটের কোনো নিশ্চয়তাই নেই। রাজনৈতিক পরিভাষায় একেই বলা হচ্ছে না ঘরের না ঘাটের পরিস্থিতি, যা এই 3 নেতার রাজনৈতিক ভবিষ্যৎকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন উঠতেই পারে যে বিজেপি সাধারণত অন্য দল থেকে আসা প্রভাবশালী নেতাদের সাদরে গ্রহণ করে, তারা এক্ষেত্রে এতখানি সতর্ক কেন? এর উত্তর লুকিয়ে আছে দিল্লির সংসদীয় পাটিগণিতে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার লোকসভায় শরিকদের সহায়তায় সরকার চালালেও রাজ্যসভায় যে কোনো বড় এবং বিতর্কিত বিল বা আইন পাশ করানোর জন্য প্রতিটি আসন অত্যন্ত মূল্যবান। বিজেপি চায় রাজ্যসভায় নিজেদের শক্তি বাড়াতে, কিন্তু একই সঙ্গে তারা কোনো তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ নিতে রাজি নয়। যদি বিজেপি এই বাগী নেতাদের অবিলম্বে রাজ্যসভার টিকিট দিয়ে দেয়, তবে দেশ জুড়ে এই বার্তা যাবে যে দল ভাঙানো এবং সুযোগ সন্ধানী রাজনীতিকে তারা সরাসরি পুরস্কৃত করছে। তদুপরি এই নেতাদের বিজেপির টিকিটে জেতাতে গেলে যে পরিমাণ ভোট এবং রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করতে হবে, তার বিপরীতে দলের নিজস্ব পুরনো কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বিজেপি এখন অত্যন্ত সাবধানে বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে পা ফেলছে। তারা দলত্যাগীদের তাৎক্ষণিক পুরস্কার দেওয়ার চেয়ে তাদের রাজনৈতিক উপযোগিতা এবং আইনি দিকগুলো খতিয়ে দেখাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। যখন বাগী সাংসদ এবং বিজেপি নেতৃত্ব নিজেদের খুঁটি সাজাতে ব্যস্ত, ঠিক তখনই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক মোক্ষম আইনি চাল ছেলেছেন। নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের পক্ষ থেকে একটি 14 পাতার দীর্ঘ ও বিস্তারিত জবাব দাখিল করা হয়েছে, যাকে রাজনৈতিক পণ্ডিতরা মমতার ব্রহ্মাস্ত্র বলে অভিহিত করছেন। এই দলিলে অত্যন্ত সুচারুভাবে সাংবিধানিক ও আইনিক ভিত্তির উপর দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী হলো আসল তৃণমূল কংগ্রেস। এই আইনি লড়াইয়ে তৃণমূলের প্রবীণ নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক অত্যন্ত যৌক্তিক এবং তীক্ষ্ণ প্রশ্ন তুলেছেন। বাগী গোষ্ঠী, যাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে, তারা দাবি করেছিল যে আসল তৃণমূলের ধারা তাদের দিকে। এর জবাবে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, যদি এই বাগী বিধায়ক ও নেতারা মনেই করে থাকেন যে আসল তৃণমূলের অস্তিত্ব সংকটে ছিল, তবে তারা কোন সাহসে এবং কোন যুক্তিতে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা ফর্মে এবং ফর্ম বি ব্যবহার করে তৃণমূলের দলীয় প্রতীকে নির্বাচন লড়লেন এবং জয়ী হলেন? এই একটি মাত্র প্রশ্ন বাগী অর্থাৎ বিদ্রোহী শিবিরের আইনি ও নৈতিক ভিতকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মমতার এই 14 পাতার জবাব যদি নির্বাচন কমিশন গ্রাহ্য করে, তবে দল ত্যাগী এবং বাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ হওয়ার আইনি প্রক্রিয়া ত্বরান্বিত হবে, যা তাদের সমগ্র রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এই রাজনৈতিক নাটকের সবচেয়ে বিপজ্জনক মোড়টি আসতে চলেছে রাজ্যসভার আসন্ন উপনির্বাচনে। যদি নির্বাচন কমিশন এবং বিধানসভার স্পিকারের খাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী আসল এবং আইনি তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃত থাকে, তবে বিধানসভার অভ্যন্তরে যে কোনো ভোটাভুটিতে দলের পক্ষ থেকে হুইপ জারির অধিকারও থাকবে মমতার মনোনীত সচেতকের হাতে। রাজ্যসভা উপনির্বাচনে যখন ভোট গ্রহণ হবে, তখন যদি তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিধায়কদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করে, তখন বাগী বিধায়করা এক চরম সংকটে পড়বেন। তারা যদি দলের নির্দেশ অমান্য করে বিজেপির প্রার্থীকে ভোট দেন, তবে দল ত্যাগ বিরোধী আইনের অধীনে তাৎক্ষণিকভাবে তাদের বিধানসভার সদস্য পদ খারিজ হয়ে যাবে। আর যদি তারা ভয়ে দলের প্রার্থীকে ভোট দেন, তবে বিজেপির কাছে তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা চিরতরে শেষ হয়ে যাবে। এই সমীকরণটি বিদ্রোহী সাংসদ এবং তাদের অনুগামী বিধায়কদের চার দিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে। বাগী অর্থাৎ বিদ্রোহী নেতাদের এই আইনি ও রাজনৈতিক জটিলতার মাঝেই বিজেপির কেন্দ্রীয় রণকৌশলে এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকালে একটি ঘটনা রাজনৈতিক মহলকে আলোড়িত করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে এসে অমিত শাহ বাংলার চলচ্চিত্র জগতের অন্যতম শীর্ষ তারকা ইন্ডাস্ট্রি খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন। আনুষ্ঠানিকভাবে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে গভীর ইঙ্গিত দেখছেন। বাগী নেতাদের নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার কারণে বিজেপি এখন বিকল্প এবং অরাজনৈতিক প্রভাবশালী চেহারার সন্ধান করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন আইকনিক ব্যক্তিত্বকে যদি বিজেপি রাজ্যসভায় পাঠাতে পারে, তবে তা একদিকে যেমন বাংলায় দলের সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা বাড়াবে, অন্যদিকে তেমনি বাগী নেতাদের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর ক্ষেত্রে দলকে সাহায্য করবে। এই ঘটনাটি পরোক্ষভাবে বাগী সাংসদদের এই বার্তায় দেয় যে বিজেপি তাদের জন্য চিরকাল অপেক্ষা করবে না। এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে তিনটি প্রধান রাজনৈতিক সত্য উদ্ঘাটিত হয়। প্রথমত, দল থেকে 3 সাংসদ যেভাবে অনায়াসে বিজেপির টিকিটে পুনরায় সংসদে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তা এখন আইনি ও রাজনৈতিক মারপ্যাচে আটকে গেছে। দ্বিতীয়ত, বিজেপি নিজের দলের আভ্যন্তরীণ ভারসাম্য এবং সংসদের বৃহত্তর সমীকরণের কথা মাথায় রেখে অত্যন্ত ধীর নীতিতে এগোচ্ছে। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে আক্রমণাত্মক রাজনীতির পাশাপাশি আইনি ও সাংবিধানিক লড়াইও তিনি সমান পারদর্শী। আগামী 24 তারিখের রাজ্যসভা উপনির্বাচন এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে বাংলার এই ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, বিজেপি, বাগী নেতারা নাকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ কথা নির্দ্বিধায় বলা যায় যে বাংলার রাজনৈতিক দাবার বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল আপাতত প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে সফল হয়েছে।